হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিএম এডুকেশন। আজকে আমার সঙ্গে রয়েছে মিস্টার সৌতান চক্রবর্তী স্যার, যিনি এবছর যে ডাব্লিউবিসিএস 2022-এর যে সিলেকশন হলো, সেখানে তার ওভারঅল র্যাঙ্ক 35, এবং রেভিনিউ ডিপার্টমেন্টে উনি সিলেক্ট হয়েছেন, সেখানে ওনার র্যাঙ্ক 11। তো স্যার, পিএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন আপনার এই সাফল্যের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাকে একটু জিজ্ঞাসা করবো যে আপনার আর কি হোম টাউন কোথায়, আর আপনার আর কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এই দুটো সম্পর্কে একটু আপনি শেয়ার। আচ্ছা, আমার হোম টাউন হচ্ছে বাতকুল্লা, নদিয়া জেলার হাঁসখালি ব্লকে বাতকুল্লা বলে একটি গ্রাম আছে। এটা কৃষ্ণনগরের কাছে, ওখানে আমার বাড়ি। আমি বর্তমানে ওখানেই থাকি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে আমার গ্র্যাজুয়েশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমি 2010-এ পাস আউট, অনেক আগে। তারপরে বছর দুয়েক মতো আমি প্রাইভেট ইন্ডাস্ট্রিতে করেছি, সার্ভিস করেছি, পাওয়ার সেক্টরে ছিলাম। তো তারপরে রেলওয়ে সার্ভিসে আমি ঢুকি 2013-এ অ্যাজ এ সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, সিএনডব্লিউ মানে ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপার্টমেন্টে। তো তারপরে আমি কন্টিনিউ করি 2013 থেকেই রেলওয়ে সার্ভিসে, এখনো আমি রেলওয়ে সার্ভিসেই আছি। আর আমি প্রথম চিন্তা ভাবনা শুরু করি 2018-এর মাঝামাঝি থেকে। এটার একটা ছোট ব্যাপার আছে। আমার হঠাৎ কেন মনে হলো যে এই সার্ভিসে প্রতি আমার আকর্ষণটা কেন হলো। আসলে একটা টাইমে মনে হতো এই সার্ভিসটা ভালো লাগতো, একটা ছোটবেলায় শুনতাম, আমার এক মামা ছিলেন পুলিশ সার্ভিসে ছিলেন, ডাব্লিউবিপিএস এ। সেই সময় একটা ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু টেকনিক্যাল ডিপার্টমেন্টে আমি ঢুকে যাই, তো তা আমার একটা টাইমে মনে হতো যে আমি যদি টেকনিক্যাল ডিপার্টমেন্টে ঢুকে গেছি, তো টেকনিক্যাল স্কিলটাকে এদিকেই আমি ডেভেলপ করবো এবং এই দিকেই থাকবো, শুধু শুধু নন টেকনিক্যাল ডিপার্টমেন্টে গিয়ে কি করব। কিন্তু মনের মধ্যে কোথাও একটা ভালো লাগা ছিল এই সার্ভিসটার প্রতি। তো 2016-এর রেজাল্টটা যখন বেরোয়, 17-এর শেষের দিকে প্রায়, বা 18-এর শুরুর দিকে, আমার এক্সাক্ট খেয়াল পড়ছে না। তো সেখানে আমার কলেজের আমার ব্যাচমেটই একজন পায়। তো তার সাথে আমি তখন কথা বলি, তখন ফেসবুকে দেখে আমার একটু ব্যাপারটা আরো ইন্টারেস্টিং লাগে যে ও পেরেছে একটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এরকম নন টেকনিক্যাল সাবজেক্ট গুলো পড়ে এত বছর পরে, যেটা অ্যাকচুয়ালি আমাদের 9-10-এর পরে আর কখনোই পড়া হয়নি, আর্টসের সাবজেক্ট গুলো। তো তখন আমি ভাবি যে ঠিক আছে, ওর সাথে কথা বললাম, ও বললো হ্যাঁ ঠিক আছে, এরকম ভাবে এই ব্যাপারগুলো কিছুটা ও গাইডেন্স করলো। তো সেই সময় থেকে আমি শুরু করি 18-এর মাঝামাঝি বলবো না, এই শুরুর দিকের একটু, মানে শুরুর পরপরই, 18-এর আর্লি 18। তো তারপরে 19-এ আমি অ্যাপিয়ার করি। 19-এ অ্যাপিয়ার করার পর সেই বছর জয়েন্ট ভিডিওতে সিলেকশন হয়, করোনা চলে আসে মাঝখানে। 2021-এর 15th ডিসেম্বর রেজাল্ট আউট হয় 2019-এর। তো সিলেকশন হওয়ার পরে আমার জয়েন্ট ভিডিওর যে সার্ভিসটা, তো সেটা আমি জয়েন করব ভাবছিলাম। কিন্তু সেই সময় 2020-রও রেজাল্টটা আউট হওয়ার প্রায় সময় চলে আসে। তো আমি ভাবলাম ঠিক আছে, যদি গ্রুপে সার্ভিসটা হয়ে যায়, এক্সামটা ভালো হয়েছিল আমার 2020। তো পিটি কল পাই আমি, কিন্তু আনফরচুনেটলি 2020-র ফাইনাল লিস্টে সিলেকশন হয় না। আমি সে বছর অনলি এ গ্রুপের জন্যই দিয়েছিলাম, সি এর জন্য আর দিইনি, কারণ যেহেতু 2019-এর সি সিলেকশন হয়েছিল, তো ওটা দেওয়ার আর মানে যৌক্তিকতা ছিল না কোনো। সিমিলারলি 2021-এও এতে কল পাই, কিন্তু হয় না ফাইনালি। আর ফাইনালি 2022-তে দেওয়ার পরে এবার সিলেকশনটা হয়। এই হচ্ছে টোটাল কমপ্লিট জার্নি আমার। আচ্ছা, এবার একটু আমি জিজ্ঞাসা করবো যে আপনি যখন আর কি শুরু করলেন, ঠিক আছে, তখন তো আপনি অলরেডি আর কি একটা আর কি গভর্নমেন্ট আর কি কাজের সাথে যুক্ত রয়েছেন। তো সেই সময় দাঁড়িয়ে যখন আর কি প্রিপারেশনটা শুরু হলো, ডেইলি টাইম আর কি কেমন ভাবে আর কি সময় বের করতেন, প্রিপারেশন আর কি স্ট্র্যাটেজি বা বুক লিস্ট বা এগুলো আর কি, মানে কিভাবে আর কি এই রিসোর্স গুলো আর কি কালেক্ট করলেন, আর কিভাবে সেগুলো আর কি শুরু করলেন? আচ্ছা, আহ, প্রথম আমার যখন ইনিশিয়াল ফেজে, একদম আমি বললাম, আমার একটা বন্ধু ছিল যে আর কি আমার ব্যাচমেট ছিল কলেজের। তার কাছ থেকে ইনিশিয়াল প্রিলিমিনারি গাইডেন্সটা আমি পাই, যে বইপত্র সংক্রান্ত বা কি ব্যাপারটা আসলে কি, কিভাবে করতে হয়, স্টেপগুলো কি কি। আমার ইভেন এই স্টেপগুলো সম্বন্ধে নলেজ ছিল না, যে প্রিলিমিনারি মেন পরীক্ষা হয়, তারপরে ফাইনাল পিটি হয়, সিলেকশন, এই স্টেপগুলো আমার কোনো ধারণাই ছিল না এই পরীক্ষাটা সম্বন্ধে। তো তার কাছ থেকে জানলাম এই ব্যাপারগুলো, ওর কাছ থেকে ধারণা পাই। তারপরে আমার এখানে মানে বাতকুল্লাতেই একজন লোকাল দাদা আছেন, ওনার কাছে আমি একটা সময় পড়তাম, মানে মাধ্যমিকে 9-10 আমি পড়েছি। দাদা
মানে পড়ান, তো দাদার কাছ থেকে আমি অনেকটা গাইডেন্স পাই, বইপত্র সংক্রান্ত ইনিশিয়াল দাদাই জোগাড় করে দেন। তো দেওয়ার পরে তারপরে এবার ওই সময় প্রিপারেশনটা আস্তে আস্তে যখন শুরু হয়, তো শুরু করার পরে আমি আস্তে আস্তে অনেকটা বুঝতে পারি যে আরো কি করা উচিত, বা বইপত্র সংক্রান্ত আরো যে জিনিসপত্রগুলো, আরো অনেকের সাথে পরিচিতি বাড়ে যারা প্রিপারেশন নিচ্ছে। তো এইভাবে বইপত্র আস্তে আস্তে জোগাড় হতে থাকে। যেহেতু আমার প্রিপারেশনের জার্নিটাও অনেকটা 2018 থেকে অলমোস্ট আজকে 2025, তো ধীরে ধীরে আমার রিসোর্স কালেক্ট হয়েছে এইভাবে। শিফটিং ডিউটি হয়। শিফটিং ডিউটি বলতে আমার ABC 3টে শিফটই রয়েছে, সপ্তাহে 2 দিন করে, 6 দিন উইকে 6 দিন ডিউটি থাকে। তো আমি চেষ্টা করতাম যে গ্যাপগুলো, মানে শিফটের মাঝের যে আমার গ্যাপগুলো, সেই গ্যাপগুলোকে যতটা সম্ভব কাজে লাগানো যায়। কিন্তু সবসময় সম্ভব হতো না সেটা, কারণ 2 দিন আমার সপ্তাহে নাইট ডিউটি থাকতো। তো নাইট ডিউটি থাকার কারণে আমি পরের 2টো দিন কিছুই করতে পারতাম না, অলমোস্ট আমাকে ঘুমিয়েই কাটাতে হতো, এটাই বলা যায়। তো এছাড়া বাকি যে 5টা দিন, সেই 5টা দিন আমি চেষ্টা করতাম তার মধ্যে যতটা সম্ভব ইউটিলাইজেশন করা। আমার নির্দিষ্ট কোনো রুটিন ছিল না, কারণ রুটিন তৈরি করা সম্ভব ছিল না আমার এই শিফটিং ডিউটির জন্য। তো যখন যেমন সময় পেতাম, কোনোদিন হয়তো দিনে 5 ঘন্টা হতো, কোনোদিন দিনে কিছুই হতো না, এরকম হয়েছে। এইভাবেই আর কি চলেছে আর কি, প্রিপারেশনের টোটাল জার্নিটাতেই এইভাবেই আমার চলেছে, কারণ আমার টোটাল জার্নিটাতে সার্ভিসের বা আমার মানে লাইফস্টাইলের ইয়েটা একই রকম ছিল, কখনোই চেঞ্জ হয়নি। আচ্ছা, আপনার ডিউটিটা কোথায় ছিল? আমি আমি বর্তমানে পোস্টিং আছি শিয়ালদা ডিভিশনের রানাঘাট বলে একটা স্টেশন আছে, তো রানাঘাট স্টেশনে আমার পোস্টিং আছে। ঠিক আছে। মোটামুটি আর কি আমরা জানলাম ওনার আর কি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, উনি কিভাবে শুরু করলেন। এবার একটু অল্প করে আর কি জানতে চাইবো যে নেক্সট যারা আর কি প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে, তো তাদের জন্য আপনি কি স্ট্র্যাটেজি শেয়ার করবেন? যারা আর কি মানে ধরুন একদম নতুন আর কি গ্রাজুয়েশন আর কি কমপ্লিট করে আর কি প্রিপারেশন নিচ্ছে, কোন কোন আর কি বুক লিস্ট তারা ফলো করবে বা কিভাবে আর কি এগিয়ে যাবে? জার্নি বলতে এখন রিসোর্সের অভাব নেই, সত্যি কথা বলতে আমি যখন শুরু করেছিলাম তখন রিসোর্সের অ্যাভেলেবিলিটি এত ছিল না, এবং এটা সত্যি কথা যে যত দিন যাবে তত রিসোর্সের অ্যাভেলেবিলিটি চারিদিকে বাড়বে। মোরললেস আমি বলবো সব রিসোর্সই সমান। তো বারবার রিসোর্সের সোর্স চেঞ্জ না করে, বা প্রচুর রিসোর্স কালেক্ট করলাম, আমার কাছে প্রচুর পিডিএফ আছে, প্রচুর বই আছে, প্রচুর নোটস আছে, আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি, এই জিনিসগুলো না করে, এটা হয়তো অনেকেই বলে থাকেন এবং প্রচুর ভিডিওতে এইভাবেই বলা হয়, এবং সেটা আমারও তাই, মানে এক্সপিরিয়েন্স দিয়ে আমারও সেটাই মনে হয়েছে, যে সেগুলো না করে নির্দিষ্ট কিছু বই, স্ট্যান্ডার্ড বই, টেক্সট বুক হোক সেটা, বা যে কোনো কিছু যার যেটা ভালো লাগে। অনেকে হয়তো কোনো ভিডিও দেখে, মানে চ্যানেলের, বিভিন্ন চ্যানেলের যে ভিডিওগুলো থাকে, এডুকেশনাল ভিডিওগুলো রেগুলার আপডেট হতে থাকে, সেগুলো দেখে কেউ স্টাডি করতে পছন্দ করে, কেউ হয়তো টেক্সট বুক পড়ে করতে পছন্দ করে। আমার পার্সোনালি পছন্দ ছিল টেক্সট বই পড়ে করাটা। তো এক একজনের এক এক রকম হতে পারে। তো যেটাই হোক, রিসোর্স লিমিটেশন রেখে বারবার রিভিশন দিতে হবে। এবং কোশ্চেনের প্যাটার্ন যেভাবে চেঞ্জ হচ্ছে 2019-এর পর থেকে, প্রত্যেকবার কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, শিফটিং হচ্ছে, বিশেষ করে পেপার 6টা, আমি বলবো পেপার 6 এবং পেপার 4টা, এই দুটো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো সেই প্যাটার্ন চেঞ্জটাকে ফলো করে সেই মতো যদি প্রিপারেশন নেওয়া যায়, এবং স্ট্যান্ডার্ডটা ক্রমশ আমি দেখতে পাচ্ছি বাড়ছে, বিশেষ করে পেপার 6-এর। অনেক সময় কিছু কিছু আজকাল কোশ্চেন আসছে পেপার 6-এ, যেটা সিজিএল লেভেলে বা এই ধরনের লেভেলে চলে যাচ্ছে, যেটা যদি প্র্যাকটিস ঠিকভাবে করে না যাওয়া যায়, বা প্রিপারেশন ঠিকঠাক কারণ না থাকে, তাহলে সেখানে কিন্তু মার্কসটা অনেকটা ভ্যারি করে যাচ্ছে, 20-30 নাম্বার এরকম একটা এমসিকিউতে ভ্যারি করে যাচ্ছে। তো সেই জায়গাটা স্ট্রং করতে হবে। এছাড়া আমি বলবো যে প্রিলিমিনারি বা মেন আলাদা করে কোনো প্রিপারেশন ওইভাবে হয় না, প্রিপারেশনটা একটাই, তার জন্য প্রিলি হোক, মেন হোক, পিটি হোক, এই 3টে একবারেই কভার হয়। তো আলাদা করে ওইভাবে প্রিলির জন্য পড়ছি বা মেনের জন্য পড়ছি এই বছর, ওরকম ভাবে নয়। প্রিপারেশনটা টোটালটাই একটা ফেজ, একটা জার্নি কমপ্লিট। তো এইভাবে যদি কেউ ভেবে করে, এবং প্রত্যেকের প্রায়োরিটি আলাদা, আমি বলবো আমার যেমন প্রায়োরিটি ছিল যে অপশনাল সাবজেক্টটা আমার যেটা ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো সেই সাবজেক্টটা আমি বুঝতে পারতাম যদি ঠিকঠাক অ্যাটেম্প করে আসা যায় তাহলে ভালো একটা স্কোর করা যাবে। তো আমার স্ট্র্যাটেজি ছিল অপশনালে যতটা সম্ভব মার্কস ক্যারি করা, সেটার জন্য আমি প্রচুর প্র্যাকটিস করতাম অপশনালটা। আর যেহেতু আমার টার্গেটই ছিল এ গ্রুপ, তো সুতরাং আমার অপশনালটা একটা ভাইটাল রোল প্লে করতো। তো আমার এমসিকিউটা, আমার স্ট্র্যাটেজি যেটা ছিল, এমসিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্কস রাখা, এবং অপশনালটাতে যতটা সম্ভব মার্কস ক্যারি করা। এবং এমসিকিউতে বিশেষ করে পেপার 5 এবং পেপার 6, যেগুলো লজিক্যাল পেপার, এই পেপারগুলোতে অনেকটা যতটা ক্যারি করা যায়, আমার মোটামুটি টার্গেট থাকতো
300 অ্যাবভ যাতে থাকেই ওই দুটোতে, এর কম যেন না হয় কখনোই। এবং বাদ বাকি পেপারগুলো থেকে যতটা বেশি আসে, যেমন হিস্ট্রি জিওগ্রাফি পেপার এবং সায়েন্সের পেপার, যেটা সায়েন্স এবং স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার স্ট্যাটিক জিকের যে পেপারটা, ওই পেপারটা খুব আনপ্রেডিক্টেবল। ওই জন্য ওই পেপারটার ওপর আমি কোনোদিনই ভরসা করতে পারিনি এবং নিজে ভালো পারফর্মও করতে পারিনি। 4বার পরীক্ষা দিয়েছি, কোনোবারই আমার ভালো হয়নি। হয়তো 100-এর আশেপাশে সবসময় থাকতো, এর বেশি কখনো আমি পারিনি, এটা আমার ফেলিওর। যাই হোক, তো এইটাই স্ট্র্যাটেজি হওয়া উচিত। এবার প্রত্যেকের আলাদা আলাদা স্ট্র্যাটেজি হওয়া উচিত, সে তার নিজের স্ট্রং পয়েন্টটা উইক পয়েন্টটা বুঝে সেই জায়গাটাকে ডেভেলপ করতে হবে, এটুকুই বলার। ভূগোল, এইটার যদি কথা বলি, তো সেক্ষেত্রে আপনি কোন বই আর কি ফলো করবেন? আমি খুব সিম্পল স্ট্যান্ডার্ড বই ফলো করেছি। হিস্ট্রির ক্ষেত্রে আমি জীবন মুখোপাধ্যায়ের যে পুরনো বইটা, মোটা যে বইটা, স্বদেশ সভ্যতা যে বইটা ছিল 9-10-এর, সেই বইটা ফলো করেছি। আর এছাড়া জীবন মুখোপাধ্যায়ের একটা এমসিকিউ, ঠিক বলবো না, ওয়ান লাইনার টাইপের একটা পাতলা বই একটা সময় আমি পেয়েছিলাম ছায়া প্রকাশনীর, সেই বইটা আমি বিভাস ফলো করেছি ঘোষাল বাংলায়। হ্যাঁ 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 হ্যাঁ, বিভাস ঘোষালে ওই বইটা আমি ফলো করেছি। এছাড়া আমি মডার্ন হিস্ট্রির জন্য রাজীব আহির স্পেকট্রামের যে বইটা, এটা ফলো করেছি। আর আরেকটা বই আমি ফলো করতাম, সেটা এখন আর প্রাসঙ্গিক নয়, বইটা একেবারেই একদমই পড়া উচিত না, কারোর জন্যই রেকমেন্ডেড নয়, তবুও আমি বলছি যেহেতু কোশ্চেনটা আসছে। কৃষ্ণা রেড্ডির বইটা আমি শুরুর দিকে পড়তাম, কারণ ওই সময় 2016-17 সময় কৃষ্ণা রেড্ডির পেছনের যে ইয়েটা ছিল, এমসিকিউ গুলো ছিল, ওখান থেকে খুব কোশ্চেন আসতো। সেই জন্য ওই সময় বইটার খুব ক্রেজ ছিল, কিন্তু এখন আর প্রাসঙ্গিক নয় বইটা, এবং বইটা সেরম ভাবে মানে এই প্রিপারেশনের জন্য ভ্যালিড নয় আর কি। আর জিওগ্রাফির জন্য আমি পড়তাম কার্তিক চন্দ্র মন্ডল এবং ডিএস খুলারের একটা বই আছে, এই দুটো বই ফলো করেছি, এছাড়া আর কোনো বই আমি ফলো করিনি। পলিটি আর ইকোনমি? পলিটির জন্য তো ওয়ান অ্যান্ড অনলি লক্ষ্মীকান্ত, এছাড়া আর কোনো অপশন নেই, এটাই। আর ইকোনমির জন্য আমি একটা বই শুরু করেছিলাম যখন প্রিপারেশনের শুরুর দিকে, ওই বইটা অনেকে অ্যাভয়েড করে, কিন্তু আমি তখন মানে বাধ্য হয়েছিলাম বইটা পড়তে, কারণ সেই সময় অতটা রিসোর্স ছিল না। তো ওই বইটা আমি বলবো যে রমেশ সিং এর যে বইটা আছে, ওই বইটা আমি শুরু করেছিলাম, কিন্তু বইটায় ডেটা কম রয়েছে, অনেক বেশি মানে এফর্ট দিতে হয় বইটাকে মানে আত্মস্থ করার জন্য। তো সেই ব্যাপারটা এখন অনেক ভালো বই আছে। এছাড়া আমি একটা ওই বইটা ফলো করেছি। আর ডেটার জন্য আমি মানে কারেন্ট ইয়ারের ডেটা রিলেটেড অনেক কিছু আসে, এমসিকিউতে কোশ্চেন আসে, ওইটার জন্য আমি যেটা করতাম, সেটা প্রতিযোগিতা দর্পণের একটা স্পেশাল এডিশন বেরোয় প্রত্যেক বছর ফেব্রুয়ারি মার্চ নাগাদ, ওই বইটা আমি প্রত্যেকবার ফলো করতাম। ওটাতে বাজেট, সেই বছরের ইকোনমিক ডেভেলপমেন্ট, আরবিআই এর নানা রকম পলিসি ম্যাটার্স গুলো বা গভর্নমেন্টের পলিসির কি চেঞ্জ গুলো, সেই জিনিসগুলো ওখান থেকে পেতাম। এছাড়াও অনলাইনে কিছু কিছু চ্যানেল রয়েছে যেগুলো থেকে কিছু রিসোর্স পাওয়া যায় ইকোনমির পার্টিকুলার ডেটা রিলেটেড, সেই জিনিসগুলো দেখে রাখলে ভালো হয়। এরকম প্রচুর চ্যানেল রয়েছে, পার্টিকুলার কোনো চ্যানেল যে ফলো করেছি এরকম নয়, এটা রিসোর্স যেরকম যেরকম যে যেরকম দেখে করতে পারে, এইটাই। এবার আসবে যে সায়েন্স এন্ড টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স এর যে পার্ট রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স পার্টের জন্য আমি পেপার তো রেগুলার বেসিসে পড়তামই, পেপার বলতে আনন্দবাজার পত্রিকাটা বাংলার জন্য পড়তাম, আর ইংরাজির জন্য আমি টাইমস অফ ইন্ডিয়াটা পড়তাম, ওটা ইন জেনারেল পড়ার জন্যই পড়তাম। স্পেশাল কোনো, অনেকে হিন্দু পড়ে বা এরকম পড়ে, ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ে, কিন্তু আমি সেরকম ভাবে ওরকম ফোকাস নিয়ে পড়তাম না, লিটারেরি সেন্স থেকে আমি পড়তাম না, আমি জাস্ট ডেটার জন্য এবং ভালো লাগতো পড়তে আমি পড়তাম, যার যেটা পছন্দ পড়তে পারে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য যে বিভিন্ন ইয়েগুলো বেরোয়, পত্রিকাগুলো বেরোয়, প্রতিযোগিতা দর্পণ হোক বা ইয়ে হোক, স্ট্যান্ডার্ড একটা দুটো পড়লেই যথেষ্ট। খুব বেশি রিসোর্সের পেছনে দৌড়াতে গেলে টাইম ওয়েস্ট হবে আমার মনে হয়, সেটা করতে পারে। আর সায়েন্সের জন্য আমি পড়তাম আরিহান্তের একটা সায়েন্সের বই আছে, ওই বইটাই পড়তাম। এছাড়া আমার যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি অনেকটা মানে নিজের ওপর ডিপেন্ড করতাম, নিজের নলেজের ওপরে, পুরোনো নলেজের ওপর ডিপেন্ড করতাম, এবং আমার বললাম যেটা আগেই, যে সায়েন্সের পেপারটার উপর আমার কোনোদিনই খুব বেশি ভরসা ছিল না, কারণ আনপ্রেডিক্টেবল পেপার অনেক। আমি অনেক সময় দেখেছি খুব বেশি প্রিপারেশন নিয়ে গিয়েও খুব বেশি অ্যান্সার করতে পারিনি, অ্যাটেম্প করতে পারিনি। তো ওই জন্য আমি ওই পেপারটাকে একটু নেগলেক্টই করতাম, টাইম যাতে ওয়েস্ট খুব বেশি না হয়, নেগলেক্ট করতাম, এরকম ভাবেই চলেছি। আর স্ট্যাটিক পার্টের জন্য ওই পেপারটাতে আমি লুসেন্টের যে জিকে বইটা রয়েছে, লুসেন্টের জিকে বইটা ফলো করেছি স্ট্যাটিক পোর্শনের জন্য। আর এছাড়া
ওই পেপারটাতে আরেকটা পোর্শন আসে যেটা এনভায়রনমেন্ট রিলেটেড আসে। এনভায়রনমেন্ট রিলেটেড এর জন্য কেউ যদি মনে করে, আমি ওটা একবারই পড়েছিলাম। আহ, শঙ্কর আইএএস এর একটা বই পাওয়া যায়, ওটার পিডিএফ ভার্সনও অ্যাভেলেবেল রয়েছে ইন্টারনেটে। তো ওটা যদি কেউ চায় একবার দেখতে পারে, জাস্ট রিডিং দেওয়ার জন্য, তো অনেক হেল্প করে, কিছুটা হেল্প আমাকে করেছিল। আমি এই জন্য মেনশন করলাম, খুব বেশি এক্সটেন্সিভলি ওটা পড়ার দরকার নেই, টাইম ওয়েস্ট হবে। আচ্ছা, এবার একটু আসবো যে বাংলা ইংলিশ। ঠিক আছে, বাংলা ইংলিশের জন্য আপনি কিভাবে প্রিপারেশন? বাংলা ইংলিশের জন্য আমার স্পেশাল একদমই কোনো প্রিপারেশন ছিল না, ওটা আমি ন্যাচারাল ফ্লোতে আমার যা আসতো আমি সেটাতেই লিখতাম। এবং 9-10-এর পরে, 9-10 বলবো না, 11-12-এর পরে আর কখনো সেইভাবে তো মানে লিটারেচারের ইয়েটা লেখা হয়নি রেগুলার বেসিসে কখনোই, প্রয়োজন ভিত্তিক কখনো সখনো লিখতে হয়েছে। আমি যেটা মেন করতাম সেটা হচ্ছে স্ট্রাকচারটা ফলো করতাম। মানে লেটার হোক, রিপোর্ট হোক, এগুলোর স্ট্রাকচারটা, স্ট্যান্ডার্ড স্ট্রাকচার যেটা, সেই স্ট্রাকচারটা ফলো করতাম। আর ডেটা আমার কালেক্ট করে রাখতাম, সেটা আমাকে তো কারেন্ট অ্যাফেয়ার্সের যে ডেটাগুলো হোক বা স্ট্যাটিক পোর্শনের যে ডেটাই হোক, সেই ডেটাগুলো আমার কাছে থাকতো। আমি চাইতাম যতটা ডেটা রিচ করা যায় লেখাটাকে, মানে সিম্পল ল্যাঙ্গুয়েজ হবে, স্ট্রাকচারটা ঠিকঠাক হবে এবং ডেটা রিচ হবে। এবং ওয়ার্ড লিমিট যেটা দেওয়া আছে, চেষ্টা করতাম ওয়ার্ড লিমিটের মধ্যেই জিনিসটা যতটা কমপ্লিট করা যায়, এবং লজিক্যাল পয়েন্ট থাকবে কিছু তার মধ্যে। এইভাবেই আমি চেষ্টা করতাম লিখতে। মানে খুব বেশি লিটারেরি অ্যাঙ্গেল থেকে খুব বেশি যে রিচ হতো এটা আমি বলতে পারবো না, কারণ সেরকম লিটারেচার প্র্যাকটিস বা ইয়ে আমার কখনোই করা হয়নি এই ফেজে। তো বলবো যে অপশনাল নিয়ে, অপশনালের জন্য ধরুন যে সাবজেক্টে অনেকে নিজে নিতে চায়, সেক্ষেত্রে কেমন স্ট্র্যাটেজি হবে? আমার যেটা পার্সোনাল ভিউ, যে আমি যেটাতে গ্র্যাজুয়েশন করেছি সেই সাবজেক্টে আমি 3 বছর হোক, কেউ 4 বছর হোক পড়েছি যারা, তাদের অপশনালটা, সে যদি নিজের গ্র্যাজুয়েশনের সাবজেক্টের উপর দক্ষতা থাকে যেটা নিয়ে পার্টিকুলার সে পড়ে এসেছে, তো সেটা নেওয়াই আমার মনে হয় সব থেকে ভালো হবে। আমার এই ফিলিংটা কখন আসে, আমি 2019-এ প্রথম, তখন অ্যানথ্রোপোলজি নিই আমি। এটা মার্কেটে তখন পপুলার ছিল, এবং এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ব্যাপারটা তখন আমি অতটা শুনিনি মার্কেটে যে কেউ নিয়েছে। তো আমার মনে হয়েছিল যেটা পপুলার সাবজেক্ট, এটা রিসোর্স অনেক বেশি হবে, তো এটাই নেওয়াটা বেটার হবে। তো নিয়ে 19-এর এক্সামটা আমি অ্যাটেম্প করি। এক্সাম হলে বসে আমি বুঝতে পারি যে এটা আমার দ্বারা হবে না। আমি ওখানেই বুঝতে পারি, এবং আমাকে আমার সাবজেক্টেই ফিরে যেতে হবে। সেটাতে যদি কোশ্চেন প্রচন্ড টাফও আসে, মানে কোশ্চেনের প্যাটার্ন যেরকমই হোক না কেন, আমাকে আমার সাবজেক্টে স্টিক করতে হবে। তো আমি সেই দিনই ডিসিশন চেঞ্জ করি যে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ফিরে যাব। দিয়ে বাড়িতে এসে পুরোনো বইপত্র খুলে সব আবার দেখতে শুরু করি, সিলেবাসটা ভালো করে স্টাডি করি। করার পরে আমি তারপরে ফাইনালি ডিসাইড করি যে না, আমি এতেই থাকবো। পুরোনো কোশ্চেন 21-22 তিনটেতেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে অ্যাটেম্প করেছি, এবং আমার মনে হয়েছে আমি স্যাটিসফাইড 3বারই। আচ্ছা, এবার একটু আমি জিজ্ঞাসা করবো যে ইন্টারভিউ এর দিনের এক্সপিরিয়েন্স বলে আজকে ভিডিওটা শেষ করবো। লাস্ট প্রশ্ন। ইন্টারভিউ এর দিন পার্টিকুলার তো সবারই টেনশন থাকেই, একটা যতই হোক ওই রুমের একটা প্রেশার, অ্যাটমসফিয়ারের প্রেশার একটা থাকেই। তো আমিও সেই প্রেশারটা ফিল করেছি। আহ, কিন্তু একটা জিনিস আমি বলবো, এই 4বার ইন্টারভিউ এর মধ্যে আমি প্রত্যেকবারই যেটা ফিল করেছি, ইন্টারভিউ রুমের জাস্ট বাইরে যতক্ষণ বসে আছি টেনশনটা কিন্তু ততক্ষণ। গিয়ে যখনই সামনে বসলাম, স্যার বা ম্যাডাম যারা বসতে বললেন, চেয়ারে বসলাম, তখন কিন্তু টেনশনটা কোথা থেকে যেন গায়েব হয়ে যায়। এটা আমি প্রত্যেকবারই ফিল করেছি। কিভাবে হয় এটা আমি জানি না, এটা হয়তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স না, সবার ক্ষেত্রেই হয় সেটা আমি ঠিক জানি না। কিন্তু টাইম ওই সময় কোথা দিয়ে কেটে যায়, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট বোঝাই যায় না। বেরোনোর পরে মনে হয় ও বাবা এতটা টাইম কেটে গেছে। তো ওইখানে কিন্তু আলটিমেটলি কোনো প্রেশার লাগে না, এবং ওই সময় মাথাটা পুরো লাইট হয়ে যায়। সুতরাং আমি যেটা বলবো, ইন্টারভিউ এর আগে খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। যত প্রিপারেশনই নিয়ে যায় না কেন, ওটা কিন্তু একটা মানে সাডেন কোশ্চেন আসবে, ওখানে কি কোশ্চেন করা হবে, কিভাবে করা হবে, কি জানতে চাওয়া হবে, এগুলো আমরা কেউই জানি না। নিজের প্রিপারেশন নিজের মতো নিয়ে যেতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, এবং ওখানে বসে বোল্ডলি ফেস করতে হবে স্মাইলিং ফেসে, যে কোনো রকম ঘাবড়ে গেলে চলবে না। নিজে যে ঘাবড়ে গেছি বা অনেক কিছু আমি নাই পারতে পারি, ওটা পার্সোনালিটি টেস্ট, ওটা আমার নলেজ টেস্ট নয়। নলেজ অলরেডি টেস্টেড দুবারে, প্রিলিমিনারি এবং মেন্সে। তো সুতরাং ওটা আমার পার্সোনালিটি টেস্ট, আমার পার্সোনালি আমি কতটা টাফ, কারণ সিভিল সার্ভেন্ট মানে একজনকে টাফ হতে হবে।
তো ভেতর থেকে টাফনেস যদি না থাকে তাহলে সিভিল সার্ভেন্ট হয়ে সাস্টেন করা মুশকিল। তো সেই ব্যাপারগুলো ওখানে ওনারা দেখেন, ওনারা অনেক এক্সপিরিয়েন্স। তো ওনাদের সেই এক্সপিরিয়েন্স দিয়ে ওনারা মেজারমেন্ট করেন ওগুলো ওনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তো সেই ব্যাপারগুলোকে নিজের মাথায় রেখে ওখানে নিজের ন্যাচারাল, এবং আমার যেটা মনে হয় ইন্টারভিউ বোর্ডের সামনে সবসময় অনেস্ট থাকাটা খুব জরুরি। অনেস্টি মেনটেন করতে হবে। তাতে যদি আমার কোনো ছোট উইকনেস থাকে সেই উইকনেসটা অ্যাডমিট করতে হবে। সেই উইকনেসটা আমি যদি লুকাতে চাই কোনো সময়, লুকাতে গিয়ে ওনারা প্রচুর এক্সপিরিয়েন্স আমাদের থেকে, সেই এক্সপিরিয়েন্সের নজর থেকে ওনারা বুঝতে পারেন কে কেমন। তো সেই জায়গাটায় যদি হিট করেন পার্টিকুলার ওনারা, আমি একটা জিনিস লুকাতে গিয়ে সেটা কিন্তু আমার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে। তো আমার যেটা উইকনেস সেটা অ্যাডমিট করতে হবে যে স্যার এটা আমি জানি না, এটা পারছি না, ঠিক আছে, এটাই বলার। কেমন কি প্রশ্ন করলো? আচ্ছা, ইন্টারভিউ বোর্ডে এবছর কোশ্চেনগুলো মেনলি ছিল পঞ্চায়েত বা তার স্ট্রাকচার এই রিলেটেড, পঞ্চায়েতের কাজকর্ম এই রিলেটেড, এবং আমি যেহেতু সার্ভিসে রয়েছি দীর্ঘদিন, রেলওয়ে সার্ভিসে, তো সেই সার্ভিস রিলেটেড প্রচুর কোশ্চেন আমার এসছে। এবং তার সাথে বেশ কিছুদিন আগে ওই সময় তখন রেলওয়ে অ্যাক্সিডেন্ট বেশ কয়েকটা হয়েছিল, তো ওই অ্যাক্সিডেন্ট রিলেটেড এবং তার জন্য রেল কি কি স্টেপ নিচ্ছে, রেলের কি কি সেফটির ব্যবস্থা রয়েছে, আমাকে মেনলি এই ধরনের কোশ্চেনই করা হয়েছিল। আর কিছু কারেন্ট টপিক দু একটা করা হয়েছিল, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু ছিল কারেন্ট টপিকের ওপরও কিছু ছিল। তো মেনলি পঞ্চায়েত বা তার স্ট্রাকচার রিলেটেড এবং আমার সার্ভিস রিলেটেড। আর দু একটা কোশ্চেন একজন স্যার ছিলেন উনি করেছিলেন, সেটা আমার মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট রিলেটেড একটু এসেছিল দু একটা কোশ্চেন। সেটা খুবই কম, দুটো বা তিনটে হবে। তো এই কটা এরকমই ছিল আর কি মোটামুটি। আচ্ছা, ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ।